নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করেছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আলোচনা করব। বাঁকুড়া জেলার আইসিডিএস পদের কিন্তু নিয়োগ হতে চলেছে, তার কিন্তু ফর্ম ফিল আপ চলছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই যে বাঁকুড়া জেলার আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি পদের যে ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপ কবে শুরু হয়েছে, সেই নোটিশ সম্পর্কে সমস্ত খবর, তার সাথে কোন যোগ্যতা থাকলে এই ফর্ম ফিল আপ করা যাবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, তার সাথে কোন এক্সাম প্যাটার্নে পরীক্ষা হবে, কোন সিলেবাসে পরীক্ষা হবে, আর সবশেষে গুরুত্বপূর্ণ কোন স্ট্র্যাটেজিতে যদি আমরা প্রিপারেশন নিই তাহলে কিন্তু এই পরীক্ষাটি আমরা পাস করতে পারবো বা চাকরি পেতে পারবো, সেটিও কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো আইসিডিএস রিক্রুটমেন্ট ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট 2024, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের আইসিডিএস কর্মী নিয়োগ 2024। পশ্চিমবঙ্গ সরকারের যে আইসিডিএস আছে, অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা সুসংহত শিশু বিকাশ প্রকল্প, সেই স্কিমের বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী বা আইসিডিএস কর্মী নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 2024-এ এই নিয়োগটি হতে চলেছে। আমরা জানি আইসিডিএসে দুইটি পোস্ট আছে। প্রথম পোস্টটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, আর দ্বিতীয় পোস্টটি হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পার। এই দুটি পোস্টেই কিন্তু কর্মী নিয়োগ হবে। এখন ভ্যাকেন্সি কত? ভ্যাকেন্সি বিভিন্ন ব্লকে বিভিন্ন, সেন্ট্রালি কিন্তু হচ্ছে না। এই নিয়োগের দায়িত্ব কিন্তু নির্দিষ্ট ব্লকের নির্দিষ্ট। বাঁকুড়া জেলার যতগুলি ব্লক আছে, প্রায় 22টি ব্লক আছে, 22টি ব্লকই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এই নিয়োগটি করবে। যেমন জয়পুর ব্লক, ইন্দাস ব্লক, কতুলপুর ব্লক, পুরো দায়িত্ব কিন্তু ব্লককে দেওয়া হয়েছে। আর এই যে কর্মী নিয়োগ হবে, অঙ্গনওয়াড়ি কর্মী আর অঙ্গনওয়াড়ি সহায়িকা, এদের স্যালারি কত? অঙ্গনওয়াড়ি কর্মীর স্যালারি বর্তমানে মাসিক প্রায় 9,000 টাকা, আর সহায়িকার কর্মীর আর অঙ্গনওয়াড়ি সহায়িকার বেতন বর্তমানে প্রায় 7,000 টাকার মতো। এখন কোন ব্লকে কত ভ্যাকেন্সি আছে, সেখানে ইউআর ভ্যাকেন্সি কত, এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস ভ্যাকেন্সি কত, তা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ব্লক ধরে ধরে কিন্তু নোটিফিকেশানে বলে দেওয়া আছে। এই নোটিফিকেশানটা আমি কিন্তু চাইলে কমেন্ট বক্সে দিতে পারি। আমরা এখন এই নোটিফিকেশান যখন দেখছি, সেখানে দেখতে পাচ্ছি অনেক ব্লকে জেনারেলের সিট আছে, কিন্তু রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ওবিসিদের সিট নেই। তো মাথায় রাখতে হবে, যারা রিজার্ভ ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট, যেমন এসসি এসটি ওবিসি, তারা কিন্তু জেনারেলের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তারা জেনারেলের সঙ্গে কিন্তু তারা কম্পিটিশন করতে পারবে। এখন ফর্ম ফিল আপ কীভাবে হবে? ফর্ম ফিল আপ হবে অফলাইনে, অনলাইনে কিন্তু হবে না। আর সেই ফর্মটি আমরা কোথায় পাবো? ফর্মটি আমরা পাবো বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট ব্লকের জন্য কিন্তু নির্দিষ্টভাবে এই ফর্ম ফিল দেওয়া আছে। সেই ফর্মটিকে আমরা ডাউনলোড করব এবং প্রিন্ট আউট করে নেব। সাদা কালো প্রিন্ট আউট করলে কিন্তু যথেষ্ট। এখন ফর্ম কবে থেকে জমা দেওয়া হবে? ফর্ম পূরণ করে ফর্মটি জমা দেওয়া হবে বা জমা দেওয়া চলছে। এই জুলাই মাসের 25 তারিখ থেকে শুরু হয়েছে, এবং ফর্ম ফিল আপ করার বা ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কবে? শেষ তারিখ হচ্ছে 16 তারিখ, অর্থাৎ আগামী মাসের বা আগস্ট মাসের 16 তারিখ কিন্তু ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। কোথায় জমা দেওয়া হবে? ব্লক বা পঞ্চায়েত সমিতিতে যে সিডিপিওর অফিস আছে, সেই সিডিপিওর অফিসে কিন্তু মুখবন্দি খামে কিন্তু জমা দিতে হবে এই নিজস্ব ফর্ম। এখন কোন যোগ্যতা লাগলে এই আইসিডিএস পদের জন্য ফর্ম ফিল আপ করা যাবে? মেনলি ইন্ডিয়ান উইমেন, অবশ্যই কিন্তু ভারতীয় মহিলা হতে হবে। পুরুষরা কিন্তু এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না। এই পদটি কিন্তু মূলত মহিলাদের জন্য। তার সাথে পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্যাট ব্লক, যেই ব্লক বা যেই পঞ্চায়েত সমিতিতে আপনি ফর্ম ফিল আপ করছেন, অবশ্যই আপনাকে ওই ব্লক বা ওই পঞ্চায়েত সমিতিতে অবশ্যই তার সমিতির আন্ডারে আপনাকে বাসিন্দা হতেই হবে। বাইরের ব্লক থেকে এসে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। নেক্সট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা 10+2 পাস হলেই কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। বয়স কত লাগবে? বয়সের যোগ্যতা 18 থেকে 35 বছর বয়সে সকলে কিন্তু ফর্ম ফিল আপ করতে
পারবেন। এখন ফর্ম জমা দেওয়ার সময় বা ফর্ম ফিল আপের সময় কোন কোন ডকুমেন্টস লাগবে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। মেনলি ফিল আপ দ্য ফর্ম কেয়ারফুলি। যে ফর্মটা আমরা প্রিন্ট আউট করব খুব সুন্দর করে ব্ল্যাক বা ব্লু পেনে আমরা ফর্মটিকে পূরণ করব, ভুল করব না। ফর্ম ফিল আপের সময় যদি আপনার কোনো অসুবিধা হয় বা আপনি যদি বুঝতে না পারেন তাহলে সেই সমস্যার কথা আমার কমেন্ট বক্সে জানালে আমি কিন্তু আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য বা সহযোগিতা করতে পারি। তার সাথে ওই যে ফর্মটিকে আমরা সুন্দরভাবে পূরণ করলাম, তার সাথে ওই পূরণ করা ফর্মের সাথে আমাদেরকে আরও অনেকগুলি কিন্তু ডকুমেন্টস দিতে হবে। মেনলি বিভিন্ন ডকুমেন্টসের জেরক্স কপি সেখানে সেলফ অ্যাটেস্টেড করতে হবে বা নিজেকেই কিন্তু তার নিচে সই করে ডেট দিতে হবে। তার সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হবে? মেনলি এজ প্রুফ অর্থাৎ বয়সের প্রমাণপত্র, তার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দিলেই হবে। নেক্সট হচ্ছে এইচএসের যোগ্যতা, তাই এইচএসের মার্কশিট আর সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে। যেহেতু পার্মানেন্ট বাসিন্দা হতেই হবে তাই পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। যে সমস্ত মহিলারা নতুন বিয়ে হয়ে বা বিবাহিত হয়ে স্বামীর পঞ্চায়েতে আসছেন আপনাকেও কিন্তু ওই নির্দিষ্ট পঞ্চায়েতের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে। তার সাথে আর কি দিতে হবে? যাদের কাস্ট সার্টিফিকেট আছে, এসসি কার্ড, ওবিসি কার্ড আর এসটি কার্ড, তার কিন্তু জেরক্স কপি দিতে হবে। নেক্সট হচ্ছে 3 কপি ফটো দিতে হবে। 1 কপি ফটো ওই ফর্মের নির্দিষ্ট জায়গায় ছিপকে দিতে হবে। 2 কপি ফটো কিন্তু খামের মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে কি করতে হবে? 2টো এক্সট্রা খাম দিতে হবে বা এনভেলপ দিতে হবে। যে খামের উপরে নিজের নাম ও অ্যাড্রেস লিখে দিতে হবে। পিন নাম্বার অবশ্যই দিতে হবে। তার সাথে 2টো 5 টাকার পোস্টাল স্ট্যাম্প কিনে তার উপরে ছিপকে দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টস অর্থাৎ পূরণ করা ফর্মটি, এদিকে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তার সাথে 2টো খাম, 2টো এক্সট্রা ছবি, এসব দিয়ে নতুন একটি খামের মধ্যে এগুলিকে ভরে দিতে হবে। তারপর সেই খামের মুখটি আঠা দিয়ে চিপকে দিতে হবে এবং খামের উপরে একদিকে নিজের নাম অ্যাড্রেস দিতে হবে, অন্যদিকে সিডিপিও অফিসের অ্যাড্রেস দিতে হবে। আর উপরটায় লিখে দিতে হবে যে আইসিডিএস পদের জন্য আমি ফর্ম ফিল আপ করছি। একজন ব্যক্তি কিন্তু এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী আর আইসিডিএস সহায়িকা দুটোর জন্যই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। কিন্তু যদি একই দিনে পরীক্ষা হয়, একই সময়ে পরীক্ষা হয়, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আপনি একটার বেশি 2টো পরীক্ষা কিন্তু দিতে পারবেন না। আর যদি ধরা গেল যে একই দিনে ফার্স্ট হাফে অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষা হলো আর সেকেন্ড হাফে পরীক্ষা হলো অঙ্গনওয়াড়ি সহায়িকা, কিন্তু একই সেন্টারে আপনার পরীক্ষা পড়লো না, অনেক দূরে দূরে পরীক্ষা পড়লো, তাহলে কিন্তু আপনার একটা পরীক্ষা দিয়ে অন্য পরীক্ষা দিতে একটা পরীক্ষা দেওয়ার পর অন্য পরীক্ষা দিতে যাওয়ার কিন্তু সমস্যা হবে। তো এইসব ভেবে চিন্তে কিন্তু আপনি ফর্মটা পূরণ করবেন। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে 16ই আগস্ট পর্যন্ত। কোথায় জমা দিতে হবে? সিডিপিও অফিসে দুপুর 12টা থেকে 3টের মধ্যে কিন্তু ওখানে বক্সে জমা দিয়ে হবে। শুধুমাত্র সরকারি ছুটির দিন বন্ধ থাকবে। আর পরীক্ষা কবে হবে অর্থাৎ লিখিত পরীক্ষার যে টাইম, ডেট আর সেন্টার পরে জানিয়ে দেওয়া হবে। আর পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড বাড়ি বাড়ি পৌঁছে যাবে। এখন এক্সাম প্যাটার্ন, যে লিখিত পরীক্ষা হবে সেই এক্সাম প্যাটার্নটা আমরা দেখে নেব। মেনলি টোটাল এই যে প্রসিডিওরটা হবে সেখানে কিন্তু 100 নাম্বারের প্রসিডিওর হবে। তার মধ্যে 90 নাম্বারের রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা হবে আর 10 নাম্বারের পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে। মেনলি বাংলাতেই পরীক্ষা হবে, শুধুমাত্র ইংরেজি পার্টটা ইংরেজিতে থাকবে। তাহলে 90 নাম্বারের যে লিখিত পরীক্ষা হবে তার সময় কিন্তু 2 ঘন্টা, কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই। ডেসক্রিপটিভ কোশ্চেনও থাকবে আবার এমসিকিউ কোশ্চেনও থাকবে। এখন এই যে 90 নাম্বারের উপরে লিখিত পরীক্ষা হবে তার কিন্তু অবশ্যই আপনাকে তার পাস মার্ক হচ্ছে 30, আপনাকে অবশ্যই 30 পেতেই হবে, তবেই কিন্তু আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। এখন 30 পেলেই যে ইন্টারভিউতে ডাকা হবে তা নয়, মেনলি যতগুলো সিট আছে তার 1:5 অনুপাতে ডাকা হবে। অর্থাৎ যদি একটা সিট থাকে তাহলে 5 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তখন কিন্তু উপরের থেকে প্রথম 5 জনকে বেছে নেওয়া হবে, অর্থাৎ মেরিট লিস্ট অনুযায়ী উপরের প্রথম 5 জনকে ডাকা হবে। তাই 30 কিন্তু অবশ্যই পাস মার্ক, কিন্তু 30 পেলেই কিন্তু আপনি ইন্টারভিউতে ডাক পাবেন এমনটা কিন্তু নয়। এখন
সিলেবাস কোন সিলেবাসে পরীক্ষা হবে, মেনলি যে লিখিত পরীক্ষাটা হবে তার কি সিলেবাস হবে, লিখিত পরীক্ষা 90 নাম্বারের হবে, 2 ঘন্টা সময় বলে দেওয়া হয়েছে। তার সিলেবাসটা এখন দেখে নেব। মেনলি দুটো পোস্ট আছে, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী আর একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীর যে পরীক্ষা হবে তার সিলেবাস কি, অঙ্গনওয়াড়ি কর্মীর যে 90 নম্বরের পরীক্ষা হবে সমস্ত প্রশ্ন কিন্তু থাকবে মাধ্যমিক লেভেলের বা 10ম শ্রেণীর মানের। প্রথম যে সাবজেক্টটি থাকবে সেটা হচ্ছে বাংলা থাকবে, বাংলাতে একটা রচনা বা প্যারাগ্রাফ লিখতে হবে। মেনলি আইসিডিএস রিলেটেড বিষয়ের উপরে কিন্তু এই রচনাটি লিখতে হবে, যেখানে 15 নম্বরের এই রচনাটি থাকবে। নেক্সট হচ্ছে ইংলিশ, ইংলিশে মেনলি 20 নম্বরের কোশ্চেন থাকবে, 1 নম্বরের কোশ্চেন সবগুলো কিন্তু এমসিকিউ থাকবে। ইংলিশের 20 নম্বরে গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে আর ট্রান্সলেশন করতে হবে, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। নেক্সট হচ্ছে ম্যাথ বা অঙ্ক, অঙ্কতে মেনলি পাটিগণিত থাকবে, অ্যারিথমেটিক থাকবে, পাটিগণিতে 20 নম্বরের পাটিগণিত থাকবে, সবগুলো কিন্তু এমসিকিউ 1 নাম্বার করে। নেক্সট হচ্ছে জিকে বা জেনারেল নলেজ, জিকেতে জিকের কোশ্চেন থাকবে স্পেশালি, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন থাকবে, তার সাথে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, ইকোনমিক্সের কোশ্চেন থাকবে। মেনলি 20 নম্বরের এই জিকে কোশ্চেন থাকবে, 20টা এমসিকিউ কোশ্চেন থাকবে। নেক্সট হচ্ছে আইসিডিএস স্পেশাল, অর্থাৎ আপনি যে পদের জন্য বা যে কাজের জন্য এই পরীক্ষাটা দেবেন সেই কাজ সম্পর্কে আপনার কিন্তু প্রশ্ন থাকবে। আইসিডিএস স্পেশালে কিন্তু জিকে থাকবে 15 নম্বরের, 15টা এমসিকিউ থাকবে। কোন কোন বিষয়ের উপর থাকবে, শিশুদের উপরে থাকবে, বুঝতে পারছেন যেহেতু কাজটাই হচ্ছে শিশু রিলেটেড। তার সাথে থাকবে হেলথ, স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে কোশ্চেন থাকবে। তার সাথে মহিলা বিশেষ করে যে গর্ভবতী মা বা মহিলা সম্পর্কিত কোশ্চেন থাকবে। তার সাথে পুষ্টি, যেহেতু এই সুসংগত শিশু বিকাশ প্রকল্প তাই নিউট্রিশন রিলেটেড কিন্তু কোশ্চেন থাকবে 15 নম্বরের। এ তো গেল অঙ্গনওয়াড়ি কর্মী। তাহলে অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি সহায়িকার যে কোশ্চেনগুলি হবে সেই কোশ্চেনগুলি কিন্তু 8ম শ্রেণীর মানের, অর্থাৎ ক্লাস 8-এর। এখানেও কিন্তু 90 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময়। সিলেবাসটা কিন্তু এই যে অঙ্গনওয়াড়ি কর্মী আর অঙ্গনওয়াড়ি সহায়িকা সিলেবাস কিন্তু প্রায় সেম, একই, বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে একই কোশ্চেন থাকবে। এখানেও কিন্তু একটা রচনা লিখতে হবে বাংলাতে। শুধুমাত্র আইসিডিএস স্পেশালে একটা এক্সট্রা টপিক এখানে যোগ করা হয়েছে, যেটা হচ্ছে কুকিং, অর্থাৎ রান্না করার বিষয়টি এখানে যোগ করা হয়েছে। তো মনে রাখতে হবে সে সুদীপার রান্নাঘর কুকিং ব্লগের মতো নয়, এখানে কিন্তু রান্না সম্পর্কে আরও জটিল কোশ্চেনও থাকতে পারে। এখন এ তো গেল পরীক্ষার, এখন এ তো গেল লিখিত পরীক্ষার সিলেবাস। এখন কোন স্ট্র্যাটেজি অবলম্বন করে বা কোন স্ট্র্যাটেজিতে প্রিপারেশন নিলে আমরা এই লিখিত পরীক্ষাটি পাস করতে পারবো বা চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাব, তা কিন্তু আমরা দেখে নেব। প্রথমেই তাহলে স্ট্র্যাটেজি কি, প্রথম বা ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে টাকা আর রাজনৈতিক নেতাদেরকে ধরা। এই সমস্ত পদগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই টাকা আর রাজনৈতিক নেতাদের ধরেই চাকরি হয়, কিন্তু সব ক্ষেত্রে নয়। এমন বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু যারা যোগ্য তারাই কিন্তু চাকরি পায়। তাই আপনার যোগ্যতা আছে, এটাই আপনার সম্বল, তাই সেই যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু প্রিপারেশান শুরু করুন, আপনি বাইরের কথা শুনবেন না। তাহলে প্রথমে বাংলাতে আমরা কী স্ট্র্যাটেজি নেব, বাংলাতে আমাদেরকে একটা রচনা লিখতে হবে। ছোটোবেলায় আমরা রচনা লিখেছি, প্যারাগ্রাফ লিখেছি, সেই রচনা লিখতে হবে যেখানে আইসিডিএস সম্পর্কে রচনা লিখতে হবে। সেখানে কী রচনা পড়তে পারে, আইসিডিএস স্কিমটা সম্পর্কে পড়তে পারে, যে 1975 সালে শুরু হয়েছিল, এর ফুল নাম কি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শুরু করেছিলেন, এই সম্পর্কে রচনা লিখতে হতে পারে। শিশুদের যে সুরক্ষা সেই বিষয়ে রচনা আসতে পারে, কিংবা প্রেগনেন্ট মাদার বা প্রসূতি মায়েদের সুরক্ষার জন্য সেখানে সুরক্ষা নিয়ে, প্রেগনেন্ট মায়েদের সুরক্ষা নিয়ে রচনা আসতে পারে, রান্ধন বা কুকিং সম্পর্কে রচনা আসতে পারে, পুষ্টি সম্পর্কে রচনা আসতে পারে। এমনকি বিভিন্ন যে রোগগুলি আছে সেই রোগগুলি প্রতিকার করা বা রোগগুলির প্রিভেনশন নিয়েও কিন্তু রচনা আসতে পারে, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, কোভিড ইত্যাদি। এছাড়াও শিশু বা মহিলা রিলেটেড রাজ্য সরকারের যে সমস্ত স্কিমগুলি আছে সেই স্কিমগুলো কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, সুকন্যাশ্রী, মাতৃ সুরক্ষা যোজনা, এগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। স্কিম থেকে সবথেকে এই স্কিমগুলোর মধ্যে একটা আসার চান্স কিন্তু সবথেকে বেশি। নেক্সট হচ্ছে ইংলিশে মেনলি গ্রামারে আমরা কি করব,
পার্টস অফ স্পিচটা করব, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ করব, তার সাথে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ করব। আর ভোকাবুলারিতে কি করব? ভোকাবুলারিতে মেনলি ভোকাবুলারিতে করব সিনোনিম আর অ্যান্টোনিম, অর্থাৎ মিনিং আর অপোজিট মিনিং। আর তার সাথে আমরা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা করব। আর ট্রান্সলেশন কী করব? ট্রান্সলেশন খুব সহজ হবে, বাংলা থেকে ইংরেজিতে করতে হবে। মেনলি কী করতে হবে? মেনলি এসভিও, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাকে দেখবে, অর্থাৎ টেন্স রিলেটেড যে সমস্ত ট্রান্সলেশনগুলো আছে সেগুলো করলেই কিন্তু আমরা এখানে কোশ্চেন পেয়ে যাব। নেক্সট হচ্ছে ম্যাথ। ম্যাথ কিন্তু মেনলি পাটিগণিত আসবে, জ্যামিতি আসবে না, পরিমিতি আসবে না, ট্রিগোনোমেট্রি আসবে না, বীজগণিত আসবে না। তাহলে পাটিগণিতের যে সাধারণ যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমাদেরকে করতে হবে, যেমন এভারেজ, অনুপাত, তারপর হচ্ছে শতকরা, তার সাথে টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে, মিক্সচার আছে, শেয়ার বিজনেস আছে, তার সাথে ক্যালেন্ডারের অঙ্ক, সরল সুদ, জটিল সুদের অঙ্ক, আর তার সাথে লাভ ক্ষতির অঙ্ক, এগুলোকে আমাদেরকে করতে হবে। মনে রাখতে হবে অঙ্ক কিন্তু খুবই সহজই আসবে, জটিল আসবে না, তাই অঙ্ক নিয়ে কোনো ভয় নেই। নেক্সট কি? নেক্সট হচ্ছে আইসিডি স্পেশাল। আইসিডি স্পেশালে যে নিউট্রিশনের আমাদেরকে সব থেকে ভালো করে করতে হবে। জীবন বিজ্ঞানের যে নিউট্রিশন চ্যাপ্টারে যে ভিটামিন আর প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট চ্যাপ্টারটা ছিল, খুব ভালো করে করতে হবে। কোন ভিটামিনের রাসায়নিক নাম কোনটি, কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, খুব সুন্দর করে করতে হবে। তার সাথে আর কি করতে হবে? এগ্রিকালচার, কৃষিটা করতে হবে। আমরা পড়েছি ধান, গম, এগুলো খুব ভালো করে করতে হবে। হার্বাল ট্রি অর্থাৎ ভেষজ উদ্ভিদ, তুলসী, নিম, বাসক, এগুলোকে খুব ভালো করে করতে হবে। তার সাথে আমাদের খাবার, ফুড সম্পর্কে খুব ভালো করে করতে হবে। আর কাণ্ড, ফুল, ফল, মূল উদ্ভিদের এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তার সাথে হেলথ নিয়ে কী করতে হবে? হেলথ নিয়ে আমাদের পৌষ্টিকতন্ত্র খুব ভালো করে করতে হবে, রিপ্রোডাকশন সিস্টেমটা খুব ভালো করে করতে হবে, জননতন্ত্র, রেচনতন্ত্র খুব ভালো করে করতে হবে, হরমোন খুব ভালো করে করতে হবে, ব্লাডকে খুব ভালো করে করতে হবে। তার সাথে যে সমস্ত রোগগুলো এবং রোগের জন্য দায়ী যে সমস্ত ভাইরাস, ব্যাকটেরিয়া বা বিভিন্ন রোগের যে টেস্ট বা চিকিৎসা, এগুলো করে কিন্তু এগুলো কিন্তু ভালো করে করতে হবে। চাইল্ড কেয়ারে মেনলি শিশুদের যে সমস্ত টিকাগুলো, শিশুদের যে সমস্ত রোগগুলো হয় তার প্রতিকার, তার টেস্ট খুব ভালো করে করতে হবে। শিশুদের প্রাথমিক লেভেলে যে পড়াশোনা, বিদ্যাসাগরের গল্প, রবীন্দ্রনাথের কবিতা, এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। উইমেনদের ক্ষেত্রে মেনলি প্রেগনেন্ট উইমেন বা প্রসূতি মায়েদের উপরে কিন্তু কোশ্চেন আসবে, যে বিয়ের আগে কোন টেস্টগুলো করতে হয়, প্রেগনেন্সির পরে কোন টেস্ট করতে হয়, কোন কোন ভ্যাকসিন নিতে হয়, খাবার কী কী খেতে হয়, এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। নেক্সট হচ্ছে কি? কুকিং বা রান্না নিয়ে এসে। রান্না তো আমরা জানি, আমরা এখন ফুড ব্লগ করছি, সুদীপা রান্নাঘর দেখছি, তা নয়, মেনলি জ্বালানি নিয়ে পড়তে পারে। কোন খাবার কীভাবে রান্না করা হয়, তার পুষ্টিগুণ কোনটা, কোন খাবারের সঙ্গে কোন খাবার দিলে বিষক্রিয়া ঘটতে পারে, এরকম কোশ্চেনও কিন্তু আসতে পারে। এখন জিকে হিউজ সিলেবাস, অত তো বোর্ড পড়া যাবে না, তো জিকের মেনলি যে জিকে টপিকটা আছে, জেনারেল নলেজ, সে জিকেতে আমাদের কী করতে হবে? কি পশ্চিমবঙ্গের প্রথম, ভারতবর্ষের প্রথম, পৃথিবীর প্রথম, তার সাথে মহিলাদের প্রথম, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, ভারতবর্ষের প্রথম মহিলা, পৃথিবীর প্রথম মহিলা, তার সাথে করতে হবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পড়তে পারে। বাঁকুড়া ডিস্ট্রিক্টটা কিন্তু খুব ভালো করে করতে হবে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিখ্যাত জায়গা, বিখ্যাত মানুষ কিংবা শিল্প, এগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। তার সাথে কি করতে হবে? তার সাথে যে বাংলা সাহিত্যের কবি, সাহিত্যিকদের লেখা, তাদের ছদ্মনাম করতে হবে। বাংলা সিনেমাটা খুব ভালো করে করতে হবে। তার সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত স্কিমগুলি আছে, প্রকল্পগুলি আছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, এগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। এমনকি ভারত সরকারের যে সমস্ত স্কিমগুলি আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কৃষক সম্মান নিধি যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, এগুলো কিন্তু ভালো করে করতে হবে। এখন কারেন্ট অ্যাফেয়ার্সে কী করব? কারেন্ট অ্যাফেয়ার্সে রিসেন্টলি যে সমস্ত ইভেন্টগুলি হয়েছে, এই যে অলিম্পিক ইভেন্ট, তা পড়তে পারে, ক্রিকেট বিশ্বকাপ পড়তে পারে, কিংবা লোকসভা নির্বাচন পড়তে পারে। তার সাথে পুরস্কারগুলো, অস্কার পুরস্কার, নোবেল পুরস্কার, আর বিভিন্ন পোস্ট, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীকে, কেন্দ্র সরকারের অর্থমন্ত্রীকে, আমাদের পুলিশের ডিজিকে, আরবিআইয়ের গভর্নরকে, এরকম কিন্তু পোস্টগুলো পড়তে পারে।
আর হিস্ট্রিতে কি করব, হিস্ট্রিতে বিরাট বড় সিলেবাস, পড়বো না মেনলি, জোর দেবো কোথায়, বিভিন্ন রাজা, কোন বংশের কোন রাজা প্রথম শ্রেষ্ঠ রাজা, বিভিন্ন লেখক, বইয়ের লেখক বা স্মৃতিসৌধ, বিভিন্ন যুদ্ধ, এগুলো পড়বো। তার সাথে যে বিখ্যাত মানুষ রাজা রামমোহন রায়, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন পড়বো, স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস পড়বো, নেতাজি, বিনয় বাদল দীনেশ কিংবা ভগৎ সিং কিংবা গান্ধীজি, এগুলো পড়বো। কংগ্রেসটা পড়বো, কমিউনিস্ট আন্দোলন পড়বো, এগুলো আমাদেরকে পড়তে হবে। আর কি, এবার ভূগোল, ভূগোলে মেনলি আমরা পড়বো যে পশ্চিমবঙ্গের ভূগোল আর ভারতবর্ষের ভূগোল। পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু সব থেকে বেশি জোর দেবো। পাহাড়, পর্বত, নদী, ড্যাম, কৃষিকাজ, অরণ্য, শিল্প, এগুলো কিন্তু খুব ভালো করে আমাদেরকে করতে হবে। সায়েন্সে মেনলি লাইফ সায়েন্সটা খুব ভালো করে করবো, ফিজিওলজি চ্যাপ্টারটা খুব ভালো করে করব, পৌষ্টিকতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র, সংবহনতন্ত্র, স্নায়ুতন্ত্র খুব ভালো করে করতে হবে। রোগ আর জীবাণু খুব ভালো করে করতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। বোটানি থেকে কি করব, বোটানি থেকে বিভিন্ন উদ্ভিদের মূল, পাতা, কাণ্ড, ফুল, ফল, এগুলোকে আমাদেরকে করতে হবে। আর পরিবেশ বিজ্ঞান থেকে আমাদের পরিবেশ দূষণ, বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন যে দিনগুলো পালন করা হয় সেগুলো কিন্তু করতে হবে। আর জিকেতে আমাদের যে শর্ট টার্মগুলো আছে, যে ডিটিপির পুরো নাম কী কিংবা বিসিজির পুরো নাম কী, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফিজিক্যাল সায়েন্স থেকে কি করব, ফিজিক্যাল সায়েন্স থেকে যে পরিমাপের চ্যাপ্টারটা করব, বল, শক্তি, ক্ষমতা করব, আলো করব, সাউন্ড করব, আর এদিকে আমরা করব ইলেকট্রিসিটি। পলিটিক্স থেকে কি করব, পলিটিক্স থেকে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, এমএলএ, এগুলো কিন্তু অবশ্যই করব। বাঁকুড়া জেলার যে পোস্টগুলি আছে, ডিএমের নাম, এসপির নাম, এসডিওর নাম, এমপির নাম, এমএলএর নাম, মন্ত্রীদের নাম, এগুলো কিন্তু আমাদেরকে সব থেকে ভালো করতে হবে। এই হলো টোটাল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি অবলম্বন করে যদি আমরা প্রিপারেশন নিই তাহলে অবশ্যই আমাদের পরীক্ষা ভালো হবে এবং অবশ্যই আমরা এই পরীক্ষায় পাশ করতে পারবো। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো এই ভিডিও সম্পর্কে বা এই রিক্রুটমেন্ট সম্পর্কে বা ফর্ম ফিল আপ সম্পর্কে বা পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে আপনার কোনো অসুবিধা হলে বা জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।